ওয়েলকাম টু নিউ ক্লাস। আজকে জেনারেল নলেজ থেকে গুরুত্বপূর্ণ কতকগুলি কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। যারা এএনএম এবং জিএনএম এর নার্সিং এন্ট্রান্স এক্সাম 2022 সালে দেবে তাদের জন্য এই চ্যাপ্টার কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের জেনারেল নলেজ থেকে টোটাল 15 নম্বরের কোশ্চেন হবে, যাতে 15 নাম্বার তোমরা ক্যারি করতে পারো এবং ভালো র্যাঙ্ক করতে পারো। সেই জন্য তোমরা এই ক্লাসগুলো মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। জেনারেল নলেজের কোনো সিলেবাস হয় না পার্টিকুলার, কিন্তু আমি বেশি বেশি করে কোশ্চেন আলোচনা করছি যাতে তোমরা এই ক্লাসগুলো থেকে পরীক্ষায় কমন পেয়ে যাও। আমি আজকে একটা টপিক খুঁজে নিয়েছি, পপুলেশান। এই চ্যাপ্টার উপরে আমি কিছু কোশ্চেন দিচ্ছি, তোমরা অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত করো এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রথম কোশ্চেন এই চ্যাপ্টার, বর্তমানে পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির হার কত? গুরুত্বপূর্ণ কোশ্চেন, অনেক সময় পরীক্ষায় দেয়। বর্তমানে পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 1.3%। অপশান এ হবে সঠিক অ্যান্সার, 1.3%। এটা হচ্ছে বর্তমানে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির হার। এর পরের কোশ্চেন, গত 500 বছরে পৃথিবীর জনসংখ্যা প্রায় কত গুণ বৃদ্ধি পেয়েছে? গত 500 বছরে পৃথিবীর জনসংখ্যা প্রায় 10 গুণ বৃদ্ধি পেয়েছে। সঠিক অ্যান্সার হবে অপশান বি, 10 গুণ বৃদ্ধি পেয়েছে গত 500 বছরে। এরপরে আমরা যাব পরের কোশ্চেনে, কোন বিজ্ঞানী জনবিবর্তন মডেল প্রকাশ করেন? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। জনবিবর্তন মডেল প্রকাশ করেছিলেন যে বিজ্ঞানী, তিনি হলেন থমসন। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, থমসন। ইনি জনবিবর্তন মডেল প্রকাশ করেছিলেন। এরপরে নেক্সট কোশ্চেন, স্থিতিশীল জনসংখ্যা পাওয়া যায়। স্থিতিশীল জনসংখ্যা পাওয়া যায় কোথায়? কোন দেশে স্থিতিশীল জনসংখ্যা দেখা যায়? সঠিক অ্যান্সার হবে সুইডেনে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়, তাই এই কোশ্চেনটা নোট ডাউন করো। স্থিতিশীল জনসংখ্যা পাওয়া যায় সুইডেনে। এর পরের কোশ্চেন, জনবিবর্তন মডেলের চতুর্থ পর্বে অবস্থানকারী দেশটি হলো? জনবিবর্তন মডেলের চতুর্থ পর্বে অবস্থানকারী দেশটি হলো ডেনমার্ক। ডেনমার্ক হবে সঠিক অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই যে কোশ্চেনগুলো আলোচনা করছি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার। এইখান থেকে তোমরা কিছু কিছু কোশ্চেন পরীক্ষায় পেতে পারো, কারণ এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় কমন আসে, তাই এই চ্যাপ্টারটা প্রথমেই আলোচনা করছি। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করো এবং আমি যেগুলো বলে দিচ্ছি সেগুলো খাতায় অবশ্যই নোট ডাউন করো। তাহলে জনবিবর্তন মডেলে চতুর্থ পর্বে অবস্থানকারী দেশটি সেটি হচ্ছে ডেনমার্ক। এর পরের কোশ্চেন, নিচের কোন দেশ জনসংখ্যা বিবর্তন তত্ত্বের প্রথম পর্বের অন্তর্ভুক্ত নয়? এই কোশ্চেনগুলো দেখবে, শেষে নয় দিয়ে দেয়। নিচের যে দেশটি, এই চারটি অপশনের মধ্যে যে দেশটি জনসংখ্যা বিবর্তন তত্ত্বের প্রথম পর্বের অন্তর্ভুক্ত নয় সেটি হচ্ছে ইটালি। সঠিক অ্যান্সার হবে অপশান ডি, ইটালি। এই দেশটি জনসংখ্যা বিবর্তন তত্ত্বের প্রথম পর্বের অন্তর্ভুক্ত নয়। এর পরের কোশ্চেন, কোনো দেশের আগামী বছরগুলির জনসংখ্যা বৃদ্ধির পূর্বাভাসকে কী বলে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোনো দেশের আগামী বছরগুলির জনসংখ্যা বৃদ্ধির পূর্বাভাসকে বলা হয় জনসংখ্যার অভিক্ষেপ। তাহলে সঠিক অ্যান্সার হবে, কোনো দেশের আগামী বছরগুলির জনসংখ্যা বৃদ্ধির পূর্বাভাসকে বলা হয় জনসংখ্যার অভিক্ষেপ। এরপরে 8 নম্বর কোশ্চেন, ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি? ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি বিহারে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, ভারতের জনসংখ্যা বৃদ্ধির সবচেয়ে বেশি হচ্ছে, ভারতে বৃদ্ধির হার বলেছে এখানে, ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি সেটি হচ্ছে বিহারে। এরপরে 9 নম্বর কোশ্চেন, ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম। প্রথমে সবচেয়ে বেশি বলেছিল জনসংখ্যা বৃদ্ধির হার, সেটি হচ্ছে বিহার। এবার বলেছে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম। সঠিক অ্যান্সার হবে কেরলে। কেরলে কিন্তু ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম। এরপরে 10 নম্বর কোশ্চেন,
জনসংখ্যা পরিবর্তন তত্ত্বের দুটি মূল উপাদান হলো, জনসংখ্যা পরিবর্তন তত্ত্বের দুটি মূল উপাদান হলো জন্মহার এবং মৃত্যুহার। এটা সবাই কম বেশি জানে। সঠিক অ্যান্সার তাহলে অপশান সি, জন্মহার এবং মৃত্যুহার, এটি হচ্ছে জনসংখ্যা পরিবর্তনের দুটি মূল উপাদান। এরপরে 11 নম্বর কোশ্চেন, কোনো দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা কম হলে তাকে কি বলে? কোনো দেশের সম্পদের তুলনায় জনসংখ্যার যদি কম হয় তাহলে তাকে বলা হয় জনস্বল্পতা। অর্থাৎ জনস্বল্পতা মানে কি? কোনো দেশে জনসংখ্যার তুলনায় হচ্ছে কি জনসংখ্যা কম, অর্থাৎ সম্পদের তুলনায় জনসংখ্যা কম, সেটা হচ্ছে জনস্বল্পতা। আর জনবিস্ফোরণ তাহলে কি হবে? সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে তখন সেটা হবে জনবিস্ফোরণ, আর সম্পদের তুলনায় জনসংখ্যা কম হলে সেটা হবে জনস্বল্পতা। এরপরে 12 নম্বর কোশ্চেন, কোনো অঞ্চলে মানুষের বন্টনগত তারতম্যের সূচক হলো, কোনো অঞ্চলে মানুষের বন্টনগত তারতম্যের সূচক হলো জনঘনত্ব। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে জনঘনত্ব, এটি হচ্ছে কোনো অঞ্চলে মানুষের বন্টনগত তারতম্যের সূচক। এরপরে 13 নম্বর কোশ্চেন, বিশ্বের সর্বাপেক্ষা বিরল জনবসতির দেশটি হলো, বিশ্বের সর্বাপেক্ষা বিরল জনবসতির দেশ সেটি হচ্ছে অস্ট্রেলিয়া। সঠিক অ্যান্সার অপশান ডি, অস্ট্রেলিয়া, সেটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বিরল জনবসতিযুক্ত দেশ। এর পরের কোশ্চেন 14 নম্বর কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত শতাংশ? 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার হচ্ছে 74.04, অর্থাৎ 74.04%। এটা হচ্ছে 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার, ভারতের সাক্ষরতার হার 74.04, 74.04। শিক্ষিতের হার যদি বলে সবচেয়ে বেশি ভারতের, সেটা হচ্ছে কেরলে, কেরলে শিক্ষিতর হার সবচেয়ে বেশি। তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো, শিক্ষিতর হার সবচেয়ে কম কোথায়? ভারতে শিক্ষিতের হার সবচেয়ে কম কোথায়? তোমাদের জন্য হোমওয়ার্ক ওটা। এরপরে 15 নম্বর কোশ্চেন, ইউরোপের অন্যতম জনঘনত্বপূর্ণ দেশ হলো, ইউরোপের অন্যতম জনঘনত্বপূর্ণ দেশ হলো জার্মানি। সঠিক অ্যান্সার হবে অপশান এ, জার্মানি, এটি হচ্ছে ইউরোপের অন্যতম জনঘনত্বপূর্ণ দেশ। এরপরে আমরা যাব 16 নম্বর কোশ্চেনে। 16 নম্বর কোশ্চেনটি আছে, ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যে অন্যতম প্রাকৃতিক কারণ বলেছে এটা। হ্যাঁ, বন্টনের তারতম্যের অন্যতম প্রাকৃতিক কারণ হচ্ছে নদ নদী। ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের অন্যতম প্রাকৃতিক কারণ সেটি হচ্ছে অপশান বি, নদ নদী। এরপরে আমরা যাব 17 নম্বর কোশ্চেনে, নিচের কোনটি মানব উন্নয়নের সূচক? এই 4টে অপশানের মধ্যে কোনটি মানব উন্নয়নের সূচক? সঠিক অ্যান্সার হবে মাথাপিছু আয়। মাথাপিছু আয়, এটি হচ্ছে মানব উন্নয়নের সূচক। এরপরে আমরা যাব 18 নম্বর কোশ্চেনে, জনাকীর্ণতার ফলে সৃষ্টি হয়, এই 4টে অপশানের মধ্যে কোনটা সঠিক সেটা বার করতে বলেছে। জনাকীর্ণতার ফলে সৃষ্টি হয় ছদ্ম বেকারত্ব। সঠিক অ্যান্সার হবে অপশান এ, ছদ্ম বেকারত্বের সৃষ্টি হয় জনাকীর্ণতার ফলে। এরপরে আমরা যাব 19 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, খাতায় নোট ডাউন করো। জনাকীর্ণতা দেখা যায় কোন দেশে? এই 4টে অপশানের মধ্যে জনাকীর্ণতা দেখা যায় কোন দেশে? সঠিক অ্যান্সার হবে পাকিস্তানে জনাকীর্ণতা দেখা যায়। যারা ক্লাস করছো অবশ্যই ক্লাসটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং তোমরা একটি করে লাইক করে তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। বন্ধুদের সঙ্গে বেশি পরিমাণে শেয়ার করো যাতে আরও বেশি পরিমাণে স্টুডেন্ট এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে পারে, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা নতুন ক্লাস করছো অবশ্যই সাবস্ক্রাইব করো।
20 নম্বর কোশ্চেন, উন্নয়নশীল বা অনুন্নত দেশে মেধাপ্রবাহ কী নামে পরিচিত? উন্নয়নশীল বা অনুন্নত দেশে মেধাপ্রবাহ যে নামে পরিচিত সেটি হচ্ছে মেধা রপ্তানি। মেধা রপ্তানি, এটা হবে সঠিক অ্যান্সার। উন্নয়নশীল বা অনুন্নত দেশে মেধাপ্রবাহ কী ধরনের? মেধা রপ্তানি। কারণ ভারতের কথা ভাবো, ভারতে যারা অতিরিক্ত শিক্ষিত হয়ে যায়, বিভিন্ন ডাক্তার কেন বিভিন্ন যে কোম্পানির ক্ষেত্রে, ওরা কিন্তু বিদেশে চলে যায়, বিদেশে গিয়ে কাজ করে। এই জন্য কী করে? এটাকে বলা হয় মেধা রপ্তানি। এরপরে 21 নম্বর কোশ্চেন, উন্নত দেশে মেধাপ্রবাহ কী নামে পরিচিত? উন্নত দেশে মেধাপ্রবাহ মেধা আমদানি নামে পরিচিত। মেধা আমদানি নামে পরিচিত। উন্নত দেশে মেধাপ্রবাহ কী নামে পরিচিত? মেধা আমদানি নামে পরিচিত। ভারত থেকে ভালো ভালো শিক্ষিত ডাক্তার ওরা কিন্তু উন্নত দেশে চলে যায়। এটা হচ্ছে উন্নত দেশে মেধাপ্রবাহ মেধা আমদানি, ওরা আমদানি করে। এর পরের কোশ্চেন 22 নম্বর কোশ্চেন, জন্মহার ও মৃত্যুহার উভয়ই বেশি বা অনিয়ন্ত্রিত হলে কোন শ্রেণীর পিরামিড সৃষ্টি হয়? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। জন্মহার ও মৃত্যুহার উভয়ই বেশি বা অনিয়ন্ত্রিত হলে কোন শ্রেণীর পিরামিড সৃষ্টি হয়? সঠিক অ্যান্সার হবে প্রথম শ্রেণীর পিরামিড সৃষ্টি হবে। জন্মহার এবং মৃত্যুহার উভয়ই বেশি হলে বা অনিয়ন্ত্রিত হলে প্রথম শ্রেণীর পিরামিড সৃষ্টি হবে। এরপরে 23 নম্বর কোশ্চেন, বিশ্বের মোট জনসংখ্যার প্রায় কত শতাংশ এশিয়া মহাদেশে বসবাস করে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, অনেক সময় পরীক্ষায় দেয়। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় কত শতাংশ এশিয়া মহাদেশে বর্তমানে কত শতাংশ এশিয়া মহাদেশে বসবাস করে? সঠিক অ্যান্সার হবে 60.1%। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। বিশ্বের মোট জনসংখ্যার 60.1% এশিয়া মহাদেশে বসবাস করে। সবচেয়ে বেশি সংখ্যক লোক হচ্ছে এশিয়া মহাদেশে বসবাস করে। এরপরে 24 নম্বর কোশ্চেন, পশুপালক যাযাবর গোষ্ঠীর ঋতুভিত্তিক এটা ঋতু হবে। পশুপালক যাযাবর গোষ্ঠীর ঋতুভিত্তিক পরিব্রাজনকে কি বলে? সঠিক অ্যান্সার হবে ট্রান্সহিউম্যান্স। ট্রান্সহিউম্যান্স বলা হয় পশুপালক যাযাবর গোষ্ঠীর ঋতুভিত্তিক পরিব্রাজনকে। অপশান সি হবে সঠিক অ্যান্সার, ট্রান্সহিউম্যান্স। এরপরে 25 নম্বর কোশ্চেন, কোন দেশের জনসংখ্যা পিরামিডের আকৃতি ঘণ্টা বা বেল আকৃতির হয়? এই চারটে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে ইউএসএ। ইউএসএ দেশের জনসংখ্যা তাদের পিরামিডের আকৃতি ঘণ্টা বা বেল আকৃতি। এই ছিল আজকে জেনারেল নলেজ থেকে গুরুত্বপূর্ণ 25টি কোশ্চেন আলোচনা করলাম। আরও বেশি পরিমাণে কোশ্চেন এবং আরও বেশি বেশি করে আলোচনা করা হবে, কারণ জেনারেল নলেজ থেকে কোনো সিলেবাস নেই। জেনারেল নলেজের কোনো সিলেবাস নেই। যত খুশি তোমরা বেশি পড়বে তত বেশি পরীক্ষায় কমন পেতে পারো। তাই আরও বেশি বেশি কোশ্চেন আমি এর পরের ক্লাসগুলোতে নিয়ে আসব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমাদের শেয়ারের উপর নির্ভর করে আমি জেনারেল নলেজ থেকে তত বেশি সংখ্যক ক্লাস আনবো। তোমরা অবশ্যই লাইক এবং শেয়ার করো।